আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে উৎখাতের পেছনে মার্কিনী হাত, হাসি তামাশায় ফেটে পড়েছে যুক্তরাষ্ট্র। পলাতকদের নিয়ে ফায়দা তুলতে চাই বিজেপি, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজনীতি করছে মোদী সরকার। ওয়াকফ বিল সংশোধনে গড়া জেপিসির চেয়ারম্যান বিতর্কিত বিজেপি নেতা। আবারও হামাসের ব্যাপক রকেট হামলায় ঘুরতে কেঁপে উঠল তেল আবিব, জীবন বাঁচাতে পালাচ্ছে ইহুদিরা। ইসরায়েলে হামলা চালাতে বদ্ধপরিকর ইরান, একমাত্র গাজায় যুদ্ধ বন্ধ হলে ইসরায়েলে হামলা চালাবে না তেহরান। ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যে বিমানবাহী স্ট্রাইক গ্রুপ মোতায়েন, ইসরায়েলকে $20 বিলিয়ন অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সামরিক অভিযানে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল চীন। সমাবেশে ব্যাপক জনসমাগম দেখাতে এআই প্রযুক্তি ব্যবহার করছেন কমলা হ্যারিস, অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের। এবং সর্বশেষে ভারতীয় সব ব্র্যান্ডের লবণ ও চিনিতে মাইক্রোপ্লাস্টিক, প্রজননগত, বিকাশগত ও ক্যান্সারের মতো ব্যাধি ছড়াতে উঠে পড়ে লেগেছে ভারতীয় ব্যবসায়ীরা। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। রাজনৈতিক এই পট পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় উঠে আসছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলেও উল্লেখ করা হয়েছে। ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চান। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা। আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছি এবং আমরা ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের সত্যতা আরও শক্তিশালী করার জন্য অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সাথে। গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। ভারতীয় এই পত্রিকাটির দাবি, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। এর জবাবে হোয়াইট হাউস বলেছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশি জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই। এদিকে দিল্লিতে এআইসিসি সদর দপ্তরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি এবং এআইসিসি পর্যবেক্ষকদের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ তুললেন অধীর চৌধুরী। তিনি একযোগে অভিযোগ করলেন, ওপার বাংলার পরিস্থিতি প্রভাবিত করবে বঙ্গ রাজনীতিকে। এখনই সতর্ক হওয়া উচিত কংগ্রেসের। দীপা দাসমুন্সির বক্তব্য, ওপার বাংলায় তৈরি হওয়া অচলাবস্থার ফায়দা এপার বাংলায় তুলতে চাইছে বিজেপি। সূত্রের খবর অনুযায়ী তেলেঙ্গানার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাসমুন্সি সম্প্রতি কংগ্রেস সভাপতিকে একটি চিঠি লিখেছেন, যেখানে উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেভাবে কাতারে কাতারে বাংলাদেশি শরণার্থী হিসাবে ভারতে ঢুকতে চাইছেন, সেই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। এমনিতেই বাংলাদেশি হিন্দুদের কাছে প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা বেশ শক্তিশালী। তার উপর হিন্দুত্বের কার্ড খেলে এই শরণার্থীদের নিজেদের ভোট ব্যাংকে রূপান্তরিত করার পরিকল্পনা করছে বিজেপি। এদিন কংগ্রেসের প্রদেশ সভাপতি এবং সাধারণ সম্পাদকদের বৈঠকে ঠিক হয়েছে, আদানি কেলেঙ্কারিতে যৌথ সংসদীয় কমিটির দাবিতে দেশজুড়ে আন্দোলনে নামবে কংগ্রেস। 22 আগস্ট দেশের প্রত্যেক রাজ্যের রাজধানীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিস ঘেরাও করবে হাত শিবির। সর্বভারতীয় স্তরে জাতিগণনার দাবিতেও দেশজুড়ে চলবে নানা কর্মসূচি। এছাড়াও বাংলাদেশে তৈরি হওয়া অচলাবস্থায় কেন্দ্র সরকারকে হস্তক্ষেপ করার আবেদন করা হবে। এছাড়াও গেরুয়া শিবিরের হাতেই রইল ওয়াকফ বিল সংশোধনে গড়া জেপিসির ব্যাটন। ভারতে ওয়াকফের সংশোধনী বিলের খসড়া পরিমার্জনের জন্য গড়া যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান হলেন বিজেপির লোকসভার এমপি জগদম্বিকা পাল। তার হাতে বড় দায়িত্ব দিল মোদী সরকার। প্রসঙ্গত, কেন্দ্রের আনা বিলের 40টি সংশোধনীর মধ্যে রয়েছে ওয়াকফ বোর্ডের জমি দখলের অধিকারের বিষয়টি। বর্তমান আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমিতে কোনোরকম সরকারি পর্যালোচনা বা রিভিউ কিংবা মামলা করা যায় না। পর্যালোচনা ছাড়াই ওয়াকফ বোর্ড জমি দখল করতে পারে। কোনো সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা এবং ওয়াকফ বোর্ডের আইনি বিবাদ চললেও তাতে হস্তক্ষেপ করতে পারে না সরকার।
এক্ষেত্রে প্রস্তাব দেয়া হয়েছে বিতর্কিত কোনো সম্পত্তির মালিকানা আদতে কার তা খতিয়ে দেখার আইনি এখতিয়ার নিয়ন্ত্রণ করবে কেন্দ্র। অন্যদিকে ভারতের বাজারে বিক্রি হওয়া সব ব্র্যান্ডের লবণ ও চিনিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। সবচেয়ে বেশি পরিমাণে প্লাস্টিক কণা পাওয়া গেছে আয়োডিনযুক্ত লবণগুলোতে। মঙ্গলবার টক্সিক্স লিঙ্ক নামে একটি গবেষণা সংস্থা দাবি করেছে ভারতের সমস্ত ব্র্যান্ডেড লবণ ও চিনিতে রয়েছে মাইক্রোপ্লাস্টিক। সেই লবণ বা চিনি ছোট কিংবা বড় দানার হোক, প্যাকেজড বা আনপ্যাকেজডই হোক, অনলাইন বা স্থানীয় মার্কেট থেকেই কেনা হোক, ভারতের সমস্ত ব্র্যান্ডেড চিনি ও লবণে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। পরিবেশ সুরক্ষা সংস্থা টক্সিক্স লিঙ্ক অন্তত 10 ধরনের লবণ পরীক্ষা করেছে, আর অনলাইন এবং স্থানীয় বাজারগুলো থেকে সংগ্রহ করা 5 ধরনের চিনি নিয়ে পরীক্ষা করে। গবেষণায় বেরিয়ে আসে পরীক্ষা করা লবণ এবং চিনিতেই মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি ছিল। সেগুলো পরীক্ষা করা লবণ ও চিনিতে ফাইবার, পেলেট, ফিল্মস এবং ফ্র্যাগমেন্টস রূপে বিরাজ করছিল। বলা হয়েছে বহুবর্ণের পাতলা ফাইবার ও ফিল্মের আকারে মাইক্রোপ্লাস্টিকের সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া গেছে আয়োডিনযুক্ত লবণে। গবেষণায় বলা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক থেকে নির্গত হয় ক্ষতিকারক রাসায়নিক, তাতে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলোর অন্যতম হল প্রজননগত সমস্যা, বিকাশগত সমস্যা ও ক্যান্সারের মতো ব্যাধি। বিশ্বজুড়ে মাইক্রোপ্লাস্টিক এখন একটি ক্রমবর্ধমান উদ্বেগের নাম, কারণ এই প্লাস্টিক স্বাস্থ্য এবং পরিবেশ উভয়েরই ক্ষতি করতে পারে। প্লাস্টিকের এই ক্ষুদ্র কণাগুলো খাদ্য, পানি ও বাতাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। সাম্প্রতিক গবেষণায় ফুসফুস, হৃৎপিণ্ড, এমনকি মায়ের দুধ এবং অনাগত শিশুর অঙ্গেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এদিকে ইসরায়েলি শহর তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। মঙ্গলবার দলটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তেল আবিব শহর এবং এর আশাপাশে 2টি M90 রকেট দিয়ে হামলা করার কথা জানিয়েছে তারা। ইসরায়েলি বিমান বাহিনীও হামাসের রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে একটি রকেট উৎক্ষেপণ করা হয়, যা দেশের কেন্দ্রে সামুদ্রিক অংশে পড়েছে। একই সময়ে আরেকটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করা হলেও তা ইসরায়েল পর্যন্ত পৌঁছায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করতে একটি যুদ্ধবিরতি সম্পন্ন হলে ইসরায়েলে সরাসরি হামলা থেকে বিরত থাকবে ইরান। একমাত্র এই চুক্তি হলেই হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলা থেকে সরে আসবে দেশটি। এসব ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে পশ্চিমারা। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করে চলেছে মার্কিন বাহিনী। সম্ভাব্য হামলা ঠেকাতে ইসরায়েলও সতর্ক অবস্থায় রয়েছে। তাছাড়া ইরান ও এর মিত্রদের হামলা থেকে বিরত রাখতে কূটনৈতিকভাবেও চেষ্টা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। ইসরায়েলকে সুরক্ষিত রাখতে মধ্যপ্রাচ্যে বিমানবাহী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউএসএস জর্জিয়া গাইডেড মিসাইল সাবমেরিনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং পরবর্তীতে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকেও সেখানে মোতায়েন করেছেন। এই জাহাজে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 জঙ্গি বিমান রয়েছে, যা মার্কিন সামরিক শক্তির এক উল্লেখযোগ্য অংশ। ওমান উপসাগরে ইতোমধ্যে মার্কিন রণতরী ইউএসএস রুজভেল্ট সহ অন্যান্য যুদ্ধজাহাজ অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা চলতি সপ্তাহে ইরান ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি এই সতর্কবার্তা দিয়েছেন এবং বলেছেন ইরান যে কোনো সময় ইসরায়েলের ওপর আক্রমণ করতে পারে। প্রসঙ্গত ইসরায়েলের কাছে $20 বিলিয়ন মূল্যের যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সম্ভাব্য বিক্রি অনুমোদন করেছেন মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। মঙ্গলবার তিনি এই অনুমোদন করেন। যুক্তরাষ্ট্র অবশ্য দাবি করে আসছে তারা হামাসের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে সম্প্রতি গাজার একটি স্কুলে ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় শতাধিক ফিলিস্তিনির মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। মুখপাত্র বলেন, চীন বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনার নিন্দা জানায়, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের বিরোধিতা করে এবং ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আহ্বান জানায়। আন্তর্জাতিক সমাজের উচিত আঞ্চলিক উত্তেজনার বৃদ্ধি এড়ানো ও মানবিক বিপর্যয় রোধে সচেষ্ট হওয়া। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে।
যার প্রমাণ তার নির্বাচনী সমাবেশে ব্যাপক জনসমাগম। তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই জনসমাগমকে ভুয়া বলে দাবি করেছেন। ট্রাম্পের অভিযোগ, কমলা হ্যারিসের সমাবেশে দেখা যাওয়া জনতা আসলে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। ট্রাম্প উল্লেখ করেন, ৭ আগস্ট মিশিগানের একটি টার্মাকে কমলার সমাবেশে জড়ো হওয়া বিশাল জনতা আসলে ছিল না। তিনি দাবি করেন, এআই প্রযুক্তি ব্যবহার করে কমলা হ্যারিস তার অনুসারীদের ভিড় দেখিয়েছেন। তবে কমলা হ্যারিসের প্রচার শিবির ট্রাম্পের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, মিশিগানে বিমানবন্দরে হ্যারিসকে স্বাগত জানাতে ১৫,০০০-এর বেশি মানুষ উপস্থিত ছিলেন এবং ওই ছবিগুলো পুরোপুরি সত্য। সিএনবিসি ও গেটি ইমেজ ছবিগুলো যাচাই করে জনসমাগমের সত্যতা পেয়েছে। নির্বাচন পর্যবেক্ষকরা মনে করছেন, কমলা হ্যারিসের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য ট্রাম্প এমন অভিযোগ করছেন। মার্কিন নির্বাচনে ষড়যন্ত্র তত্ত্ব নতুন কিছু নয় এবং ট্রাম্প আগেও বিভিন্ন ডেমোক্রেটিক প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন। এমনকি কমলা হ্যারিস ও তার প্রচার শিবিরও ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ভোটারদের মধ্যে ট্রাম্প বিরোধিতা বাড়ানোর চেষ্টা করছে।